এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাজটা তোমরা ভালো করলে না। আমাকে এভাবে অপমান তোমরা করতে পারো না। তোমাকে ভালোবাসি বলেই আমি। হোল্ড অন, তুমি আমাকে ভালোবাসতেই পারো, এতে আমার তো কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার কারণে আরেকটা নিরপরাধ মেয়েকে মুখে যা আসবে মনে যা আসবে তাই বলে বসবে, এইটা করার রাইটও তোমার নেই। কেউ চুপ করে আছে বলে তাকে সবসময় কথা শোনাবে, এই ধরনের মানসিকতা রাখতে পারে এমন মেয়ে যে কাউকে ভালোবাসতে পারে, সেটাই তো বিশ্বাস হয় না আমার। প্লিজ সামিরা, তোমার এই ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো, তোমার মধ্যে রাখো, এগুলো মানুষের সামনে প্রকাশ করতে যেও না, নয়তো কিছুদিন পর লোক তোমাকেই বেহায়া বলবে। কথাগুলো শুনে সামিরা চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে কাঁদতে কাঁদতে ছুটে সেখান থেকে চলে যায়। সামিরার পিছু পিছু সামিরার বান্ধবীও চলে যায়। মারশাদ এবার এগিয়ে এসে মাহিকে বলে, তোর বান্ধবীকে নিয়ে অডিটোরিয়ামে আয়, জলদি আসবি। তারপর মারশাদও সেখান থেকে চলে যায়। অডিটোরিয়ামের ভেতর মারশাদ ও আদিরা একা। পুরো অডিটোরিয়ামে আর একটা মানুষও নেই। আদিরা মাথা নিচু করে মারশাদের থেকে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। মনের মাঝে তার একরাশ ভয় তাড়া করছে। মারশাদ টেবিলের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়ানো, সেই সাথে তীক্ষ্ণ দৃষ্টি আদিরাতে নিবদ্ধ। একটু আগেই মাহিয়া ও সাবিহারা আদিরাকে নিয়ে এখানে এসেছে। তারপর মারশাদ আদিরা ব্যতীত সবাইকে চলে যেতে বললে সবাই বেরিয়ে যায়। তখন থেকেই আদিরা ঠাই এভাবে নত মস্তকে দাঁড়িয়ে আছে। মারশাদ হালকা কেশে বলে, তোমাকে একটা কথা বলবো আদিরা। আদিরা এক পলক মারশাদের দিকে চেয়ে আবার দৃষ্টি নামিয়ে ফেলে। মারশাদ ফের বলে, এবং কথাটা তোমাকে মানতে হবে, কথাটা শুনে অযথা রিয়্যাক্ট করতে পারবে না। মারশাদের এমন ধরনের কথা শুনে আদিরা কিছুটা ভাবুক হলো। কি এমন বলতে পারে? তখন মারশাদের টেবিলের উপর থেকে এক বোতল পানি আদিরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। হঠাৎ মারশাদ তাকে পানির বোতল দিচ্ছে দেখে আদিরা কিছুটা অবাক হয়। সে কৌতূহল দৃষ্টিতে মারশাদের দিকে চেয়ে আছে। তখন মারশাদ ইশারা করে পানি খেতে। আদিরা বোতলের ছিপ খুলে এক ঢোক পানি খেয়ে আরেক ঢোক মুখে নিয়েছে, এখনো গেলেনি, একটু সময় নিয়ে গিলেছে। তখনই মারশাদ বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। মারশাদ কথাটা বলেই সেরেছে, আর আদিরা হতচকিত হয়ে মুখ থেকে পানিগুলো ছিটকে ফেলে দিয়েছে। বোতলটাও ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, আর বেচারি আদিরা কাশতে কাশতে বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। মারশাদ হঠাৎ আদিরার অবস্থা থেকে ফ্লোর থেকে বোতল উঠিয়ে আদিরাকে পানি খেতে বলে। পানি খাও। আর তুমি পানি এতক্ষণ মুখে রেখে দিয়েছো কেন? আদিরা হাত দিয়ে মারশাদের এগিয়ে দেওয়া বোতলটা সরিয়ে একটা বেঞ্চে বসলো। আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক হয়ে আরও দেরি করলো না, দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। মারশাদ তা দেখে বলে উঠে, জবাবটা দিয়ে যাও, তোমাকে কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে হবে। আদিরা দাঁড়িয়ে পড়ল, তার হাত পা রীতিমতো কাঁপছে। কিন্তু তাকে এবার জবাব দিতে হবে, কিন্তু বলার জন্য গলার জোরও তো প্রয়োজন। তার উপর ও কিছুটা সাহস সঞ্চয় করে পিছু ফিরে। অতঃপর সে কিছু বলার আগেই মারশাদ আবার বলে, সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড হতে হবে না, জাস্ট আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। সবাই জানবে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি প্রিটেন্ডও করবে সেরকম, কিন্তু ইন রিয়েল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব না। আদিরার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। তাকে গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে? তাকে কেন? মনের মধ্যে অনেক প্রশ্নের ভিড়, কিন্তু উদারতাকে এই প্রশ্ন করতেই পারছে না। দুজনের মাঝে এখন নীরবতা। একজনের চোখে মুখে বিস্ময় ও প্রশ্ন, তো আরেকজনের মুখে লেগে আছে সন্ধিহান হাসি। মারশাদ বুঝল আদিরার মনের প্রশ্ন, তাই সে উত্তরস্বরূপ বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে বলছি কারণ আমি চাই সামিরা আমার লাইফ থেকে সরে যাক, কারণ আমি এইটুকু তো বুঝেছি সামিরা অন্য কাউকে আমার গার্লফ্রেন্ড হিসেবে বিশ্বাস তো করবেই না, আবার ব্ল্যাকমেইল করে পেট থেকে সত্যি বের করে নিবে। আর যদি তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে দেখে তবেও সন্দেহ তো করেই, না হলে কথায় কথায় তোমাকে এত শোনাতে আসতো না। আরেকটা প্লাস পয়েন্ট আছে, যদিও সেটা তোমার জন্য নেগেটিভ পয়েন্ট, তোমার উচিত সেটা বদলানো। তোমার পেটে বোম মারলেও তুমি সামিরাকে কিছুই বলবে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। শেষের কথাগুলো শুনে আদিরা মাথা নিচু করে ফেলল। মারশাদ টেবিল থেকে তার বাইকের চাবি সহ রিং নিয়ে আঙুলে ঘোরাতে ঘোরাতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। দরজার কাছে ঠিক আদিরার থেকে সামান্য দূরত্বে গিয়ে পেছনের দিকে হেলে স্লো ভয়েসে বলে,
আমি কিন্তু তোমার থেকে অনুমতি চাইছি না, আমি তোমাকে বলছি, সো ইউ হ্যাভ টু ডু ইট। তারপর মার্শাদ অডিটোরিয়ামে ছেড়ে চলে যায় আর আদিরাকে রেখে যায় অথই জলে। সামিরা জানতে পেরেছে মার্শাদের বাবা মা এখানে মার্শাদের ফ্ল্যাটেও এসে উঠেছে। সে সেখানে যায়। মিসেস মীরা সামিরাকে দেখে ভীষণ খুশি হন। তিনি বলেন, কেমন আছো সামিরা? হুট করে সামিরা মিসেস মীরাকে জড়িয়ে ধরে কান্না করার মতো করে বলে। আন্টি, আমি ভালো নেই। মিসেস মীরা খানিক ভরকালেন। তিনি সামিরার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে তোমার? সামিরা মিসেস মীরাকে ছেড়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, তোমার ছেলে, আন্টি, তোমার ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছেই না। বলেছি আজকে তার ফ্রেন্ডদের ও মায়ের ফ্রেন্ডদের সামনে আমাকে ইনসাল্ট করেছে। আমাকে জানোই তাই বলেছে। মিসেস মীরা অবাক হলেন। তিনি ফের শুধালেন, কিন্তু কেন, কি হয়েছে ঠিক করে বলো তো। সামিরা আবার টিস্যু দিয়ে চোখ মুছে ঠোঁট কামড়ে বলে, আমার অপরাধ কি ছিল জানো? আমার অপরাধ এটাই যে কালকে যেই মেয়ের জন্য তোমার ছেলে জেলে গিয়েছিল, সেই মেয়েকে আমি দুটো কথা বলেছি। আমি ওই মেয়েকে দুটো কথা বলতে দেরি, কিন্তু তোমার ছেলে ও তোমার মেয়ের ওই মেয়ের হয়ে প্রোটেস্ট করতে দেরি নেই। তোমার ছেলে কিভাবে পাইলো সবার সামনে আমাকে এভাবে অপমান করার? আই ফিল সো হার্ট আন্টি। বলেই আবার কাঁদতে লাগলো সামিরা। মিসেস মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। গতকাল রাতে মাহি তাকে সম্পূর্ণ ঘটনা বলেছে। এখানে তিনি ওই মেয়েটার দোষও দেখতে পাচ্ছেন না। তার ছেলেই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আজকে আবার তার ছেলে সামিরাকে কষ্ট দিয়ে কথা বলেছে। তার ছেলে যে কি চাইছে সেটাই তিনি বুঝতে পারছেন না। এই কথা যদি মার্শাদের বাবা জানতে পারেন তাহলে তিনি খুব রাগ করবেন। মিসেস মীরা সামিরার মন ভালো করতে বললেন, তুমি কষ্ট পেও না সামিরা। মার্শাদ এলে আমি ওকে বলবো ও যেন তোমার সাথে এরকম না করে। আর কেঁদো না, তুমি বসো, আমি দুপুরের রান্নাটা সেরে ফেলি। তুমিও কিন্তু আজ আমাদের সাথে লাঞ্চ করো। সামিরা মুচকি হেসে রাজি হয়ে যায়। তারপর মিসেস মীরা রান্না করে চলে গেলে সামিরা বাঁকা হেসে বলে, এবার কি করবে মার্শাদ বেবি? তুমি তো আর্টের কথা ফেলতে পারো না। উফ সামিরা, ইউ আর জিনিয়াস। অডিটোরিয়ামের দরজার বাহিরে মাহি, সাবিহা, রিন্তিরা ও মার্শাদের বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখনই দরজা খুলে মার্শাদ বের হয়। মাহি এগিয়ে গিয়ে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ভিতরে কি কথা বললি তা ভাই? সেটা তোর ভীতু বান্ধবীর থেকে জেনে নিস। মার্শাদ সংক্ষেপে জবাব দিয়েই চলে যায়। মার্শাদ যাওয়ার পর ওর বন্ধুরাও চলে যায়। তারপর মাহি, সাবিহা ও রিন্তি অডিটোরিয়ামে প্রবেশ করে দেখে আদিরা চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। মাহি ও সাবিহা রিন্তি অডিটোরিয়ামে প্রবেশ করে দেখে আদিরা চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। ওরা আদিরার পাশে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি বললো দা ভাই? আদিরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তোরে দা ভাইয়ের ঘাড়ে ভূত চেপেছে। ওঝা ডাক আর এই ভূত নামা। মাহি সহ রিন্তি, সাবিহা ও কৌতূহল নিয়ে যেন বেড়ে গেল। মাহি আদিরার মুখখানা নিজের দিকে ঘুরিয়ে কিঞ্চিত ভ্রুকুটি করে ফের শুধালো, পরিষ্কার করে বল কি হয়েছে, দা ভাই তোকে কি বলেছে? আদিরা দৃষ্টি নিচু করে মিনমিন স্বরে বলল, তোর দা ভাই আমাকে গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছে। আদিরার জবাব শুনে মাহি, রিন্তি ও সাবিহা তিনজনে একত্রে বেশ জোরেই বলে উঠল। হোয়াট? ওদের এই আচমকা চিৎকারে আদিরা কানে হাত দিয়ে দ্রুত কণ্ঠে আবার বলল, তবে রিয়েল না ফেক? এবার ওরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাই করে একসাথে ফের শুধালো, ফেক মানে? ফেক মানে তো ফেক, মানে উনি বলেছে আমাকে ওনার গার্লফ্রেন্ড তো হতে হবে, কিন্তু আসলে গার্লফ্রেন্ড হব না। আসলে সবার সামনে গার্লফ্রেন্ড, কিন্তু এমনিতেই গার্লফ্রেন্ড না, অ্যাক্টিং করতে হবে গার্লফ্রেন্ড হওয়ার। আমি কেমন সবকিছুতে প্যাচ লাগিয়ে ফেলছি, আমার মাথা কাজ করছে না। পানি হবে, পানি? আদিরা তাড়াহুড়ো করে কিসের মধ্যে কি বলল। এখন মাহি, রিন্তি ও সাবিয়া হাঁ করে আদিরার মুখ পানে চেয়ে আছে। আদিরা নিজেই রিন্তির ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি পান করে। তারপর একটু দম নিয়ে মাহিকে বলে, দেখ মাহি, তোর ভাইকে বুঝিয়ে বল আমি এসব অ্যাক্টিং করতে পারবো না। ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। উনি যদি স্বামীর আপুর থেকে কিছু পিছু ছাড়াতেই চায় তাহলে অন্য উপায় বের করুক, আমাকে ব্যবহার না করুক। এমনিতেই স্বামীর আপু আমাকে অপমান করতে এক বিন্দু পরিমাণ সুযোগও ছাড়ে না। আমার ভালো লাগে না এসব। অনেক কষ্ট করে পরিবারের থেকে দূরে থেকে ভার্সিটিতে পড়তে এসেছি। কোনো ঝামেলায় জড়িয়ে যদি আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়
তাহলে আমার বাবা আমাকে আর পড়াবেন না, সোজা বিয়ে দিয়ে দেবেন। এখানে চান্স পেয়েছি বলেই পড়াচ্ছেন। প্লিজ মাহি, তোর ভাইকে একটু বোঝা। তারপর আদিরা নিজের ব্যাগ উঠিয়ে অডিটোরিয়ামের থেকে বেরিয়ে যায়। আদিরার পিছু পিছু সাবিহা ও রিন্তি যায়। মাহি বসে বসে চিন্তায় মগ্ন। তার ভাই যে এসব কেন করছে সে ঠিক বুঝে উঠতে পারছে না। দুপুরে লাঞ্চ করতে এসে খাবার টেবিলে সামিরাকে দেখে মেজাজ বিগড়ে যায় মার্শাদের। মাহি মার্শাদকে পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকে যাচ্ছিল, তখন মার্শাদ মাহিকে আটকায়। তার জিজ্ঞাসা করে, এই সামিরা এখানে কেন? মাহি জবাবে ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলে, আমি কিভাবে জানবো? আমাকে বলে এসেছে নাকি? মাহি কথাটা বলে হাঁটা ধরলে মার্শাদ ফের তাকে আটকায়, তারপর কপাল কুঁচকায় শুধায়, বেশি তেরামি করিস না, ঠিক করে বল এই সামিরা এখানে কেন এসেছে? মা যে এখানে এসেছে সেটা সামিরাকে কে বলেছে? মাহিও উল্টো মার্শাদের সাথে রাগ দেখিয়ে বলে, আজব, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো দা ভাই? আমি তো আর সামিরা আপুকে মায়ের আসার কথা বলবো না, তাই না? সামিরা আপু তার হবু শাশুড়ির খোঁজ খবর রাখার জন্য ননদের সাহায্য তো নেয় না। হবু শাশুড়ি ও ননদ কথাটা বলার কারণে মার্শাদ মাহিকে মারতে তেড়ে গেলে মাহি চোখ ছোট ছোট করে বলে, আমাকে পরে মেরো, সামিরা আপু মায়ের কাছে কি বিচার দিয়েছে সেটা তো দেখো, বাবার কানেও সেই কথাটা তুলেছে কি না দেখো আবার। এই বলে মাহি মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মার্শাদ দেয়ালে ঘুষি দিয়ে আবার নিজের রুমের দিকে যেতে নিলে মিস্টার আরশাদ খান ছেলেকে ডাক দেন, নিজের রাগ কমিয়ে খেতে আসো। অগত্যা বাধ্য হয়ে মার্শাদ ডাইনিং টেবিলের কাছে যায়। খেতে খেতে সামিরা মিস্টার আরশাদ খানকে বলে, আঙ্কেল, আপনারা চট্টগ্রাম আসলেন, আমাদের বাড়িতে কিন্তু গেলেন না। মম ড্যাড অনেক মাইন্ড করবে। আরশাদ খান বলেন, আমরা তো সময় নিয়ে আসিনি, এসেছি তো আমার সুপুত্রের কল্যাণে। আবার যখন সময় নিয়ে আসবো তখন যাব। মার্শাদ তার বাবার দিকে এক পলক চেয়ে মাথা নিচু করে খাচ্ছে। তার বাবার রাগ এখনো পড়েনি। সামিরা মার্শাদকে এভাবে দেখে মনে মনে বেশ আনন্দ পায়। সামিরা কণ্ঠে ধুকি বাপ টেনে বলে, কি বলবো আঙ্কেল, আপনার ছেলে তো মানুষের জন্য নিজের জানটাও দিয়ে দিতে হাজির, কিন্তু কার জন্য জান দিচ্ছে সেটা একটু ভেবেচিন্তে দেখে না। একটা মেয়ে এসে তাকে অভিযোগ করলো, আর সে সেই অভিযোগের উপর সত্য মিথ্যা বিচার না করে একটা ছেলেকে ইচ্ছে মতো মারলো। দোষটা কিন্তু আপনার ছেলেরই আঙ্কেল। কাউকে কেউ এত বিশ্বাস করে নাকি? পুলিশ নাকি বলে দিয়েছে ওই ছেলের বিরুদ্ধে ওই মেয়েকে বিরক্ত করার কোনো প্রমাণ নেই। আসলে আঙ্কেল, সবাই বিশ্বাসের যোগ্য না। মেয়েটাকে আপনার দুই ছেলে মেয়ে খুব বিশ্বাস করে, ভোলা ভালা চেহারা তো। সামিরার কথাগুলো আর মাহি ও মার্শাদ দুজনেই শুনছে। মাহি ভ্রু কুঁচকে সামিরার দিকে চেয়ে আছে, আর মার্শাদ রাগে খাওয়া বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের দিকে চেয়ে রাগে কন্ট্রোল করার চেষ্টা করছে। মিসেস মীরা ছেলে ও মেয়ে উভয় প্রতিক্রিয়া লক্ষ্য করে সামিরাকে বলে, সামিরা, খাবার টেবিলে এসব টপিক আর তুলো না। ওই ছেলেটার ক্রিমিনাল রেকর্ড কিন্তু আছে। এখন খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সামিরা আবার কিছু বলতে নিলে মিসেস মীরা সামিয়ার প্লেটের চিকেনের আরেকটা ফ্রাইড পিস তুলে দিতে নেয়। তার যার দরুন সামিরাকে থামতে হয়। মার্শাদও তৎক্ষণাৎ খাবার ছেড়ে টেবিল ছেড়ে উঠে যায়। মিসেস মীরা তা দেখে উৎকণ্ঠিত হয়ে ছেলেকে ডাকেন, বাবু, খাবার তো কিছুই খেলি না, না খেয়ে উঠে গেলি কেন বাবা? মার্শাদ নিজের রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, আর পেট ভরে গেছে মা, তাছাড়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা পেট ভরে খাও। তারপর মার্শাদ নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। এবার মাহি সামিরাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার প্রবলেম ঠিকভাবে বুঝতে পারছি না সামিরা আপু, তুমি সব সময় সব কিছুতে শুধু আদুর ভুল ধরো। তুমি কি গিয়েছিলে কালকে পুলিশ স্টেশনে? তুমি ঘটনাস্থলে ছিলে? লোক মুখে শোনা কথা শুনে ডিটেলস ব্যাখ্যা করতে যাচ্ছ কেন? তুমি তো আজকে সকালেও আদুকে যা নয় তাই বলে আসলে, আর আদু ভাইয়াকে বিচার দেয়নি। ভাইয়া নিজেই ওই ছেলেকে ফলো করতে দেখেছে। আর মাহি, আমি এই টপিক নিয়ে কথা বলতে না করলাম তো। খাবার টেবিল খেতে বসেছ, চুপচাপ খাও না। মিসেস মীরা মাহিকে কথার মাঝে বাধা দেন। মাহিও আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে, আর সামিরা দাঁতে দাঁত পিষে বিরক্তি ও রাগ নিয়ে একটু একটু করে খাচ্ছে। এদিকে আরশাদ খানও চুপচাপ খাচ্ছেন। তিনি মাহি বা সামিরা
কারো কথাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কিন্তু সবার কথাই মন দিয়ে শুনলেন। পরের দিন আদিরা ভার্সিটিতে যায়নি, কোনো কারণ ছাড়াই, ইচ্ছে করেই মারশাদ বা সামিরার সম্মুখীন না হতে যায়নি। এদিকে মারশাদও ভার্সিটিতে আজ কিছুটা লেট করে গিয়েছে। রাতে বাড়ি ফিরে তার শরীর খারাপ থাকাতে সকালে ঘুমটা সহজে ভাঙতে চায়নি, আর মাহিও খুব একটা ডাকেনি। মারশাদ বাইক পার্ক করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়িতে সময় দেখে নেয়। এখন আদিরা ও মাহিদের একটা ক্লাস শেষ হওয়ার কথা, তাই মারশাদ উঠতে নিলে আহনাফ প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? মারশাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, মাহির কাছে যাচ্ছি, মাহির কাছে আমার কার্ড আছে। মারশাদের জবাব শুনে আহনাফ, মৃদুল, রিহান ও রবিন বিভ্রান্তের দৃষ্টিতে চেয়ে থাকে। মারশাদ সেসব পরোয়া না করে প্রতিদিনের ক্যাম্পাসে যেখানে মাহি আদিরারা বসে সেখানে যায়। তার পিছু পিছু আহনাফ, রিহানরাও যায়। মারশাদ সেখানে গিয়ে দেখে মাহি, সাবিহা ও রিন্তি বসে বসে গল্প করছে। আদিরা নেই সেখানে। মারশাদ পেছনে একবার তাকিয়ে তার বন্ধুদের দেখে নেয়, তারপর মাহির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোর কাছে আমার ক্রেডিট কার্ডটা আছে? মাহি জবাব দেয়, না তো দা ভাই, কেন? ও, তাহলে মনে হয় বাসায় রেখে এসেছি। মাহি প্রত্যুত্তরে কিছু বলে না। তারপর মারশাদ ভাবলো আদিরা হয়তো লাইব্রেরিতে গেছে, তাই সে লাইব্রেরির দিকে যেতে নিলে মৃদুল মারশাদকে ডাক দেয়। কিরে, তুই এখন আবার কই যাচ্ছিস? মারশাদ এদিক ওদিক চেয়ে মিথ্যা জবাব দেয়। আমার একটা বই দরকার, তার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। মারশাদ চালাকি করে জবাব দিলেও মৃদুল ও রিহানদের বিষয়টা বুঝতে বাকি নেই। রিহান বলে, যে এইখানে নেই সে সেইখানেও নেই, তাও তোর মনের সান্ত্বনার জন্য যাচ্ছিস। রিহানের কথা শুনে মারশাদের কপাল আপনা আপনি কুঁচকে আসে। সে মুখে কোনো বাক্য ব্যয় না করে চোখের ইশারায় ওদের শাসিয়ে লাইব্রেরির দিকে যেতে থাকে। মারশাদ যেতে রিহান ও মৃদুল হাসতে হাসতে আহনাফকে বলে, তাও তোর মনের সান্ত্বনার জন্য যাচ্ছিস যা। তোর কি এখনো মনে হয় না মারশাদ আদিরাকে পছন্দ করে? আহনাফ বলে, ডোন্ট নো ইয়ার, একবার মনে হয় পছন্দ করে, আবার মনে হয় সামিরার থেকে ছুটকারা পেতে এসব করছে। ওর মাথায় কি যে চলছে ওই জানে। রবিন বলে ওঠে, আর না আদিরার জন্য ভয় করছে। আমিরা এসব জানতে পারলে আদিরাকে যদি কিছু করে। রিহান হাই তুলতে তুলতে বলে, ফিকার নট হোয়েন মারশাদ ইউথ হার। আমি তো ভাবছি যদি এই এঙ্গেজটা অ্যাংটি পর্যায়ে থেকে রিয়েল পর্যায়ে চলে যায়। যদিও আমাদের মনে হয় মারশাদ আদিরাকে পছন্দ করে, কিন্তু সেটা আমাদের ধারণা মাত্র। কিন্তু যদি সত্যি সত্যি যদি ওদের মাঝে ভালোবাসাটা হয়ে যায়, এদিকে মারশাদের জন্য ভালোই হয়। আদিরা মেয়েটা ভালো। রিহানের সাথে মৃদুলও তাল মেলালো, কিন্তু আহনাফ মোটেও এত খুশি না। সামিরাকে জেলাস করে নিজের জীবন থেকে সরানোর চক্করে মারশাদ একটা নির্দোষ মেয়েকে ব্যবহার করছে, এটা সেই মন থেকে পুরোপুরি মানতে পারছে না। কাল সে মারশাদকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু লাইব্রেরিতে গিয়েও আদিরাকে না পেয়ে মারশাদ লাইব্রেরি থেকে বেরিয়ে এক হাত কোমরে তো আরেক হাত মাথার পেছনের চুল হাত রেখে কিছু একটা ভাবছে। তখনই সামিরা সেখানে হাজির হয়, চোখে মুখে তার হেয় ও ক্রূর হাসি। সামিরা মারশাদের চারপাশে একবার ঘুরে ফের সামনে এসে বলে, কাকে খুঁজছো মারশাদ বেবি? মারশাদ বিরক্তির সাথে বলে, অ্যাট লিস্ট তোমাকে তো না। ওস, আমি তো তার আশাই করিনি, কিন্তু আমি জানি তুমি কাকে খুঁজছো। লিসন মিস্টার মারশাদ, ইশরাক খান, তুমি যাকে খুঁজছো সে তোমাকে 2 পয়সার দামও দেয় না, তারপর তুমি ওই মেয়ের জন্য। দিস নান অফ ইয়োর বিজনেস, গো টু হেল। তারপর মারশাদ স্থান ত্যাগ করে। সামিরা সেখানে দাঁড়িয়ে ফুঁসছে, অতঃপর রেগে নিজেও চলে যায়। মাহি আহনাফের সামনেই একটা পুকুর পাড়ে বসে আছে। মাহির মন খারাপ, সে একাধারে ছোট ছোট নুড়ি পাথর, ইটের সুরকি ধীরে ধীরে পুকুরে ঢিল মারছে। আহনাফ কিছুক্ষণ যাবৎ এগুলো দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাহিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, মন খারাপ দেখাচ্ছে? মাহি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, দা ভাইয়ের হুটহাট সিদ্ধান্ত আমার ভালো লাগে না। আপনি তো একটু বুঝাতে পারেন। আমার বান্ধবী কুটিল মস্তিষ্কের না, ও সত্যি সত্যি সরল। এই যে দেখুন, প্রতিদিন ক্লাস করা মেয়েটা আজকে দা ভাইয়ের ভয়ে ভার্সিটিতে আসেনি। আমি দা ভাইয়ের সাথে বাবা মা যাওয়ার পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে যে বিকেলের দিকে বেরিয়েছিল, তারপর রাত 12টার পর ফিরল, তারপর সোজা রুবে গিয়ে দরজা লাগালো। আহনাফ মাহির হাত ধরে বলে, বুঝেছিলাম আমি, শোনেনি। সে সামিরাকে শিক্ষা দিতে এসব করছে।
কিন্তু জানো, আমার রবিন, মৃদুল ও রিহানদের কেন যেন মনে হয় মার্শাদ আদিরাকে পছন্দ করে। জানি না কতটুকু সত্য। পছন্দ করলে সরাসরি প্রপোজ করুক, আমি নিজে সাপোর্ট করব, কিন্তু থ্রেট কেন? দেখি কি হয়। ওর মনে কি চলছে সেটা তো এখন আমাকেও বলে না। আহনাফের কথা শুনে মাহিম আহনাফের কাঁধে মাথা রেখে উদাস হয়ে সম্মুখে পদ্ম পাতার উপরে গ্রাহকের চলাচল দেখছে। বিকেলে আদিরা স্টুডেন্ট পড়াতে যাচ্ছে। এই স্টুডেন্টের বাড়িতে যেতে একটা পার্ক পেরিয়ে যেতে হয়। পার্কে বৃদ্ধ বৃদ্ধারা সকাল বিকেল হাঁটতে আসে। তাদের সাথে আবার ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায়। আদিরা এই রাস্তাটুকু একটু ধীরে ধীরে হাঁটে। এই পথটুকু তার মনে এক প্রকার প্রশান্তির দোল দিয়ে যায়। আজও সে এই রাস্তাটুকু হাঁটছে। হাঁটার সময় পেছন থেকে কয়েকবার হর্নের শব্দ আসাতেই চেপে চেপে হাঁটছে, কিন্তু বারবার হর্ন শুনতে পাওয়াতে এবার পেছন ঘুরেই আদিরা চকিতে ভয় পেয়ে যায়। বড়সড় একটা ঢোক গিলে তার সামনে বাইকে বসা ব্যক্তিটির রক্তিম নয়নজোড়া দিকে তাকায়। এক পলক চেয়ে দ্রুত মাথা নিচু করে সামনে ফিরে দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকে। আদিরা কিছু দূর যেতেই সেই ব্যক্তিটি হঠাৎ বাইক নিয়ে আদিরার সামনে এসে দাঁড়ায়। আদিরা মুখে হাত দিয়ে এক কদম পিছিয়ে যায়। এবার বাইকে বসা ব্যক্তিটি তার দিকে তাকাচ্ছে না। আদিরাই সাহস করে বলে, দেখুন ভাইয়া, আপনি এটা ঠিক করছেন না। আপনি বারবার আমার পথ রোধ করতে পারেন না। আমার টিউশন আছে, টিউশন করাতে যেতে হবে। ব্যক্তিটি নিচের দিকে চেয়েই নিঃশব্দে খানিক হেসে বলে, যাও, না করলো কে? আমি কি তোমার পা বেঁধে রেখেছি? আদিরা চোখ ছোট ছোট করে চেয়ে আছে। তারপর বাইক পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন তার মাথায় পেঁচিয়ে পেছনের দিকে লম্বা করে ওড়না অংশ টান পড়ে। সে চকিতে থমকে যায়। মনে মনে ভীত হতবাক সে। মার্শাদ তবে তার ওড়নার টান দিল। রাগও হচ্ছে তার। এমনটা সে কখনোই ওনার থেকে কল্পনাও করতে পারে না। চোখ মুখ শক্ত করে পেছনে ঘুরে তাক কিছু বলতে নিবে তার আগেই দেখতে পায় মার্শাদ বাইকে থেকে নেমে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আদিরার ওনার লেগে আছে বাইকের পেছনের একটা অংশে। বোকা বনে যায় আদিরা। সে একবার মার্শাদের ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার দিকে নিবদ্ধ হয়ে থাকা চোখ জোড়ার দিকে তাকায়, তো আরেকবার বাইকের পেছনের অংশের লেগে থাকা নিজের ওড়নার দিকে। তারপর চটজলদি এগিয়ে এসে নিজের ওড়নাটা বাইক থেকে ছাড়িয়ে নেয়। অতঃপর ফের চলে যেতে নিলে মার্শাদ বলে ওঠে, কি ভেবেছিলে তোমার ওড়না আমি টান দিয়েছি? মুভি সিনেমা খুব বেশি দেখো তাই না? সেখানে দেখায় হিরো ভিলেনরা রাস্তাঘাটে হুট করে হিরোইনের আঁচল ওড়না টান দিয়ে বসে, তারপর হিরোইন ঘুরে ঠাস করে একটা লাগিয়ে বসে। আদিরা যত্রতত্র দাঁড়িয়ে চোখ মুখ খিচে নেয়। নিজের মাথায় এখন তার সামনের কড়ই গাছের সাথে বাড়ি দিতে ইচ্ছে করছে। আদিরার নীরবতাকে পর্যবেক্ষণ করে মার্শাদ বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাই দ্য ওয়ে, রাগলে তোমাকে দারুণ সুন্দর লাগে। তারপর বাইক স্টার্ট দিয়ে মার্শাদ আদিরার সামনে দিয়ে চলে যায়। আদিরা হাঁ হয়ে সেখানেই দাঁড়িয়ে মার্শাদের চলে যাওয়া দেখছে, আর মার্শাদের বলে যাওয়া কথাটা বারবার মনে মনে আওড়াচ্ছে। এই মাঝ রাস্তায় এসে তার পথ রোধ করে কি বোঝাতে চেয়েছিল সে? প্রশ্নগুলো তার চেতন মনের মাঝে ঘুরপাক খেলেও অবচেতন মন যে উত্তর জানে। মার্শাদ আজ তার ভার্সিটি না যাওয়ার কারণ জানতে এসেছিল, কিন্তু সত্যি কি তাই? নিজের মনেও নিজে বারবার শত সুতোর প্যাচে পেঁচিয়ে যাচ্ছে। অতঃপর রিকশার টুংটাং শব্দে নিজের মনের চিন্তা থেকে বাস্তবে ফিরে নিজেকে শান্ত করার প্রয়াস করে দ্রুত স্টুডেন্টের বাড়ির উদ্দেশ্যে পা চালায়। হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে আধার অম্বর পানে চেয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মার্শাদ। পাশেই আহনাফ বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো, তবে তার দৃষ্টি মার্শাদের দিকে নিবদ্ধ। দুজনেই নিশ্চুপ নীরবে দাঁড়ানো। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর মার্শাদ অবিচল দৃষ্টি রাতের আকাশে ওই অর্ধ চন্দ্রমার দিকে চেয়ে আহনাফের উদ্দেশ্যে ছুঁড়ে মারে, আমার মধ্যে কি নিজের প্রেমিকাকে দেখতে পাচ্ছিস? থতমত খেয়ে কেঁপে ওঠে আহনাফ। তারপর মার্শাদের মাথায় একটা চাটা লাগিয়ে বলে, তুই কি করতে চাচ্ছিস? ক্লিয়ারলি বল। কেন তুই দেখতে পাচ্ছিস না সিগারেটের ধোঁয়ায় নিজের ফুসফুস ঝাঁঝরা করছি? আর কি? মার্শাদের তেড়ামো জবাব আহনাফকে হতাশ করলো। সে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুই নিজেও জানিস আমি তোকে কোন টপিকে জিজ্ঞেস করছি। মার্শাদ শুধালো, কোন টপিক? কেন করছিস এসব? আদিরা মেয়েটা সত্যি বিপদে পড়বে। আজ তো সে ভয়ে ভার্সিটিতে আসেনি, তুই ওর নর্মাল রুটিনের মধ্যে ভয় নামক শব্দটাকে অকারণে ঢুকিয়ে দিচ্ছিস। আমি তেমন কিছুই করছি না। ওর জন্যেও ভালো আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে করতে যদি এই ভীতু স্বভাবটা যায়, আদিরাকে যে কেউ যা খুশি বলতে পারে, কিন্তু
মারসাদ ইশরাকের গার্লফ্রেন্ডের দিকে নজর উঠিয়ে তো দেখাক, সেই চোখই আমি উপড়ে ফেলবো। আহনাফ অবাক হয়। মারশাদের কথাতে অধিকার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, তবে কি সত্যি সত্যি? আহনাফ তারপর শুধায়, তোকে কালও বলেছে আদিরাকে তুই ইনডাইরেক্টলি সামিরার শত্রু বানিয়ে দিচ্ছিস। সামিরা আরে রাখ তো সামিরাকে, ওই মেয়ে কি ভেবেছে আমি 2 বছর আগে ওকে ওই কথাটা এমনি এমনি বলেছি, আজ আবার সে আমার মজা নিতে এসেছিল। হ্যাঁ, সামিরাকে তো বলেই দিয়েছিলাম আমার পিছনে ঘুরে লাভ নেই, আমার সুশীল মেয়ে পছন্দ। আর সামিরা বলেছিল যদি আমি কোনোদিন আমার মন মতো মেয়েকে ভালোবেসে ফেলি তবে ও আমাকে আর বিরক্ত করবে না। এই জন্যই তো ক্যাম্পাসের কোনো মেয়ে আমার দিকে তাকালেও সে তো প্রভাব দেখায়, আর আদিরাকে নিয়ে সে বেশি ইনসিকিউর হবেই না বা কেন? আদিরা সুশীল চুপচাপ থাকা মেয়ে, আবার রূপে গুণেও সামিরাকে টক্কর দেওয়ার মতো, যদিও রূপ আমার কাছে ফ্যাক্ট না হলে তো সামিরারও রূপ কম না। ক্যাম্পাসে আরও কত মেয়ে আছে, তবে তাদের দিকে তাকাতেও ইচ্ছে করেনি। মারশাদের কথাগুলো শুনে আহনাফ ফট করে জিজ্ঞেস করে বসে, তুই কি আদিরাকে ভালোবাসিস? তোর আজকের কথাতে কিন্তু আমার অন্যদিনের চেয়ে ভিন্ন সুর লাগছে। মারশাদ থমকে গেল। এই প্রশ্নটা আহনাফ তাকে আরও কয়েকবার করেছে। প্রতিবারই মারশাদ ভাবনার অতলে তলিয়ে যায়, তারপর হেসেই প্রশ্নটাকে ভিত্তিহীন প্রমাণ করে না বলে দেয়। এতদিন আদিরার ভীত মুখশ্রী তাকে রাগিয়েছে, তার প্রতি আকর্ষিত করেছে, কিন্তু আজ রাগান্বিত মুখটা দেখে নিজেই নিজের বলতে চাওয়া কথাগুলো ভুলে চলে এসেছে। এই লক্ষণ কি বলে? মারশাদকে চুপ করে থাকতে দেখে আহনাফ ওর কাঁধে হাত রাখে, তাতে বাস্তবে ফিরে মারশাদ। আহনাফ ফের বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড সেই ছোটবেলা থেকে, তুই আমার থেকে কিছু লুকাতে পারিস না, আর চেষ্টা করলেও লুকিয়ে রাখতে পারবি না। মারশাদও প্রত্যুত্তরে প্রশ্ন ছুড়ে, তুই মনে হয় আমার থেকে কিছু লুকাতে পারিস, চেষ্টার তো কমতি রাখিসনি। আহনাফ কিছুটা চমকে ওঠে। মারশাদ তবে মাহিও তার ব্যাপারে বুঝে গেছে। মারশাদ ঘুরে তাকায় আহনাফের দিকে। আহনাফ ফ্লোরের দিকে চেয়ে আছে। মারশাদ আহনাফের কাঁধে হাত রেখে বলে, সব বুঝেও চুপ করে আছি মানে? আই ট্রাস্ট ইউ। কথাটা বলেই মারশাদ মুচকি হেসে চলে যাচ্ছে। যেতে যেতে বলে, তোর প্রশ্নেরও উত্তর দেই, ভালোবাসি কিনা জানি না, তবে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। তারপর মারশাদ সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। আহনাফের মুখে স্বস্তির হাসি ফুটে। সে বুঝে গেছে মারশাদ আদিরাকে ভালোবাসে, তাই আহনাফ খুব করে চায় এবার অন্তত মারশাদের মন না ভাঙুক। পরের দিন আদিরা সকাল সকাল টিউশনি পড়াতে যেতে বের হয়েছে। হোস্টেলের গেট দিয়ে বের হতেই দেখে একটা বাইক দাঁড়ানো। বাইকে বসা মানুষটা আর কেউ না, মারশাদ। আদিরা দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সেই সাথে মারশাদও খুবই ধীর গতিতে বাইক নিয়ে আদিরার পিছু পিছু এগোচ্ছে। আদিরা চলতে চলতে সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। রাস্তাতে যে তিনজন মানুষ জগিং বা সকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছে, তারা তো দেখছে, কি ভাবছে তারা? এসব চিন্তা করেও রাগ হচ্ছে তার। অতঃপর আদিরা দাঁড়িয়ে পড়ে, তারপর পিছনে ঘুরে কপাল কুঁচকে মারশাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আপনি এভাবে আমার পিছু পিছু আসছেন কেন? মারশাদ হাই তুলতে তুলতে পাল্টা প্রশ্ন করে, আমি তোমার পিছনে আসছি কে বলল? তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাচ্ছি। আদিরা আর কোনো তর্কে গেল না। তখন সামনের দিক থেকে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখে বাধ্য হয়ে রিক্সাটা ডেকে উঠে পড়ে। আদিরা রিক্সা উঠতেই মারশাদ মুচকি হেসে বাইকের গতি বাড়িয়ে চলে যায়। আদিরাও তাতে স্বস্তি পায়। স্টুডেন্টের বাড়ি পৌঁছে আদিরা রিক্সা ভাড়া দিতে গেলে রিক্সাওয়ালা মামা বলেন, ভাড়া দিতে হইব না আফা। আদিরা অবাক হয়, জিজ্ঞাসা করে, কেন মামা? আমি আপনার রিকশায় করে এতটা পথ আসলাম, আর আপনি বলছেন ভাড়া দিতে হবে না? ভাড়া তো ওই ভাইজান দিয়ে দিছিল। এই বলে রিক্সাওয়ালা মামা চলে যান। আদিরা ভাড়াটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড নীরব হয়ে দাঁড়িয়ে থেকে লম্বা নিঃশ্বাস ছেড়ে স্টুডেন্টের বাড়ির ভিতরে চলে যায়। সামিরা আজ ভার্সিটিতে শাড়ি পরে এসেছে। শাড়ির রংটা মারশাদের প্রিয় রং, আকাশি রঙের। ক্যাম্পাসের যেসব ছেলেরা যারা সামিরাকে মনে মনে পছন্দ করে কিন্তু মুখে বলতে পারে না, তারা হাঁ করে সামিরাকে দেখছে। সামিরা এসব বেশ উপভোগও করছে। সামিরা তার বান্ধবীকে বলে, দেখিস আজ মারশাদ শুধু আমাকেই দেখবে। সামিরার বান্ধবীও সামিরার কথার সাথে তাল মিলায়। কিছুটা দূরে মৃদুল ও রবিন ক্যান্টিনের দিক থেকে ফিরছিল। তখন সামিরাকে দেখে মৃদুল বলে, ও বাবা, আজ দেখছি সামিরা শাড়ি পরে এসেছে। রবিন মুখে হাত দিয়ে হেসে ফেলে। আও, আকাশি রঙের?
কিন্তু লাভ নাই, মারশাদ আর কখনো সামিরার দিকে ঘুরেও তাকাবে না। রবিন তখন সুমি, মমি ও রাত্রিকে সামিরার দিকে যেতে দেখে। রবিন বলে, এই সুমি রাত্রিরা কেন যাচ্ছে ওখানে? মৃদুল বলে, যাক, আমরা বরং আমাদের হবু ভিপি কোথায় খুঁজে আসি। আজ তো ভিপি নির্বাচন, আজকেই নির্ধারণ হবে ভিপি কে হবে। অতঃপর রবিন ও মৃদুল মার্শাদের খোঁজে চলে যায়। ভার্সিটিতে আসতেই আদিরাকে এক প্রকার চেপে ধরল মাহি। কাল আসিসনি কেন? আদিরা কি জবাব দিবে ঠিক ভেবে পেল না, তাই তৎক্ষণাৎ কথা ঘোরানোর জন্য সে বলে, বলেছিলাম তো কাল সকালের দিকে শরীরটা একটু খারাপ ছিল। তুই বললি আর আমি বিশ্বাস করলাম। তুই যে দা ভাইয়ের জন্য আসিসনি তা কি আমি বুঝি না? আদিরা ঘাসের উপর বসলো, তারপর বলল, তেমন কিছু না মাহি, শরীর খারাপ লাগছিল বলেই আসিনি। আদিরাকে দেখে মাহিও ঘাসের উপর বসলো, অতঃপর মুখ ভার করে বলল, বুঝেছি, তুইও সত্যি কথা বলবি না। সবাই আমার থেকে কথা লুকানো শুরু করে দিয়েছে। একজন ভাবে আমার কাছে আমারই ভাইয়ের সম্পর্কে বললে আমি রাগ করব, আরেকজন ভাবে আমার বোন তো ছোট, তাকে সবকিছু বলা যায় না। ঠিক আছে। মাহিকে মুখ ভার করতে দেখে সাবিহা ও রিন্তি মুখ টিপে হাসছে। আদিরা মাহির দিকে অসহায়ের মতো চেয়ে আছে। হুট করে মাহি বসা থেকে দাঁড়িয়ে পড়ে, তারপর আদিরার হাত ধরে টান দেয়। আচমকা আদিরা বোকার মতো চেয়ে থাকে। মাহি বলে, আজ আমরা 4 জন শাড়ি পরবো। আদিরা অবাক হয়। হ্যাঁ। আরে হ্যাঁ, আজ আমরাও শাড়ি পরবো। সামির আপুকে শাড়ি পরতে দেখে এখন আমারও ইচ্ছে করছে। সাবিহা ও রিন্তি এতে উৎসাহ দেখাচ্ছে। আদিরা অবাক হয়ে বলে, সামিরা আপু পড়লে পড়ুক, আমাদের কেন পড়তে হবে? আর আজ তো কোনো ফাংশন না। সাবিহা প্রত্যুত্তরে বলে, ফাংশন না, কিন্তু কাজ কোনো ক্লাসও হবে না। আদিরা যেন আরো অবাক হয়। সে শুধালো, কেন ক্লাস কেন হবে না? মাহি আদিরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, পরে জানতে পারবি, এখন আমার সাথে চল। এরপর মাহি, সাবিহা ও রিন্তি আদিবার একটা কথাও শুনল না। আদিরাকে নিয়ে মাহিদের ফ্ল্যাটে যায়। সেখানে মাহির রুমে 4টা শাড়ি বিছানার উপর বের করে রাখা। আদিরা তা দেখে প্রশ্ন ছুড়ে, এখানে আগে থেকে শাড়ি বের করা কেন? আদিরার প্রশ্ন শুনে ওরা 3 জন হেসে ফেলে। তারপর রিন্তি বলে, কারণ আমরা কালকেই রাতে শাড়ি পরার প্ল্যান বানিয়ে ফেলেছিলাম। তারপর আজকে সকালে আমি ও সাবিহা আমাদের শাড়ি এখানে রেখে গিয়েছি। কিন্তু মাহি যে বলল ওর সামিরা আপুকে দেখে শাড়ি পরতে ইচ্ছে করেছে। আরে না রে বোকা, আজকে দেখবি ক্যাম্পাসে প্রায় অনেকেই শাড়ি পরে এসেছে। কিন্তু কেন? আজকে ভিপি নির্বাচনে ফল প্রকাশ করা হবে। কয়েকদিন দেরি হয়েছে কিছু কারণে, কিন্তু অবশেষে আজকে। এই উপলক্ষে আজ কোনো ক্লাস হবে না, তাই অনেকে মনে সুখে হলেও শাড়ি পরছে। আমরাও সেই দলের। আদিরা ফের কিছু জিজ্ঞাসা করতে নিবে, তখনই মাহি একটা হালকা আকাশি রঙের শাড়ি আদিরার কাঁধের কাছে ধরল। শাড়িটাতে শাড়ির রঙের থেকে কিছুটা গাঢ় আকাশি রঙের সুতো কাজ করা। মাহি বলল, এই শাড়িটাতে তোকে কিন্তু খুব সুন্দর লাগবে আদু। তুই আজকে এই শাড়িটাই পরবি, আর ওই টিয়া রঙের শাড়িটা আমি পরবো। রিন্তি বলল, ঠিক বলেছিস, আদুকে এই শাড়িটাতে দারুণ লাগবে। আর আমাদের 4 জনকেই শাড়ির সাথে সাদা রঙের ক্রপ টপ ব্লাউজ, একসাথে 4 জনকে কত কিউট লাগবে। ইস! সাবিহা ও তাল মেলালো, কিন্তু আদিরাও বেঁকে বসেছে। সে বলে, দেখ, তোদের শখ লেগেছে, তোরা পর, আমার পড়তে ইচ্ছে করছে না। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, রাস্তাঘাটের কাদা পানিও আছে। এর মধ্যে শাড়ি পরবো, আর আকাশ এখনো মেঘলা। মাহি শাড়িটা রেখে আদিরা 2 গালে হাত দিয়ে বাচ্চাদের মতো বোঝানোর মতো করে বলল, শাড়ি তো বৃষ্টির দিনেই পরে বেশি। বর্ষা ঋতুতে কবি বলেছেন মেয়েদের শাড়ি পরে হিড়িক পরে। কোন কবি? আদিরার প্রশ্নে মাহি নিজেই কপালেই চাপড়ে বলে, কবি মাহি খান। হয়েছে, চুপচাপ শাড়িটা পরে আয়। আর ক্রপ টপ ব্লাউজ তুই ফুল স্লিভটা পরবি নাকি হাফ স্লিভ? আদিরা মুখ ফুলিয়ে জবাব দেয় না, তাই মাহি নিজে বেছে আদিরাকে ফুল স্লিভসের ক্রপ টপ ব্লাউজটা ধরিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে ওয়াশরুমে চেঞ্জ করতে পাঠিয়ে দেয়। নতুন ভিপির নাম ঘোষণা করতে বেশ আয়োজন করা হয়েছে। শিক্ষকরা উপস্থিত। এই বিষয়ে আমার ভুল হতে পারে, যদিও সাগররা সেখানে আসেনি, কারণ ইতিমধ্যে তারা জেনে গেছে তারা হেরে গেছে। সামিরা তার বান্ধবীকে ও সুমি, মমি, রাত্রিকে নিয়ে দর্শকদের সিটের সামনের সারিতে
বসেছে। এদিকে মাহি, আদিরা, সাবিহা ও রিন্তি তিনজনেই 3 রঙের শাড়ি পরে আস্তে আস্তে আয়োজন করা স্থানের দিকে আসছে। মাহি টিয়া রঙের শাড়িতে, আদিরা আকাশি রঙের শাড়িতে, রিন্তি ল্যাভেন্ডার রঙের শাড়িতে ও সাবিহা হালকা গোলাপি রঙের শাড়িতে। তিনজনের চুলেই খোপা, আর খোপায় রজনীগন্ধা, হাতে শাড়ির সাথে ম্যাচিং করা রেশমি চুড়ি। স্টেজে বসে মার্শাদ দর্শক সারিতে আদিরাকে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ে সেদিকে। সাদা ফুল স্লিভস ব্লাউজের সাথে আকাশি রঙের শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করা চুড়িও। এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে তো আরেক হাতে পেছন থেকে খোপা করা রাখা চুল থেকে সামনের দিকে কিছু ছোট চুল খুলে এসে বারবার বিরক্ত করাতে তা সরিয়ে কানের পিঠে গুজে দিচ্ছে। দৃশ্যটা বুঝি চোখ ফেরানো দায়, কারণ পূর্বের ভিপি আশিকের মার্শাদের কাঁধে হাত দিয়ে ধ্যান ভাঙাতে হয়েছে। মার্শাদকে মাইকের কাছে গিয়ে কিছু বলতে হবে। অতঃপর মার্শাদ উঠে মাইকের কাছে যায়। মার্শাদের পেছনে আহনাফ ও মৃদুল। মার্শাদ সবার উদ্দেশ্যে সালাম দিয়ে চুপ করে গেছে। প্রায় কয়েক সেকেন্ড পেরোনোর পর পেছন থেকে মৃদুল মার্শাদের পিঠে গুঁতো দিয়ে ফিসফিস করে বলে, কিরে চুপ করে গেলি কেন? তারপর মার্শাদ দ্রুত নিজের দৃষ্টি সংযত করে ছোট করে নিজের বক্তব্য দিয়ে নিজের সিটে এসে বসে পড়ে। মার্শাদ এসে বসার পর পেছন থেকে রিহান খানিক টিটকারি সুরে ফিসফিস করে বললে, তোমার ধ্যান জ্ঞান যে এখন কই সেটা কি আমরা বুঝি না মামা? তোমার মনের মাঝে যে প্রজাপতি উঠতেছে। মার্শাদ রিহানকে ইশারায় ধমকে আবার সামনে ফিরে। এদিকে আদিরা মার্শাদের বক্তব্য দেওয়ার সময় সেই হুট করে থমকে যাওয়ার পর থেকে আর মাথা উঠাতে পারছে না। অজানা কারণেই তার ভীষণ লজ্জা করছে, আর মনের অন্তর্মহল থেকে একটা কথাই ভেসে আসছে, সে তোকেই দেখছিল। কিন্তু আদিরা নিজের মনকে বোঝাতে চাইল যে মন তো কত কথাই বলে, সব কি আর সত্যি হয়? কিন্তু পরক্ষণেই আবার নিজের লজ্জায় চোখ খিচে নেয়। মাহি বলে ওঠে, আজ আমার দাভাইকে কেমন নেতা নেতা লাগছে না? সাদা পাঞ্জাবি পাজামা, চোখে কালো সানগ্লাস, হাতে সিলভার রঙের ঘড়ি। সাবিহা ও তাল মেলায়, ঠিক বলেছিস, ভাইয়াকে আজ অন্যরকম লাগছে, আমাদের বিফি বলে কথা। মাহি ফের কিছুটা মজার ছলে বলে, আজ তো মেয়েরা আমার ভাইকে চোখ দিয়ে গিলে খাবেন, বেচারা ভাইটা আমার। কথাটা বলতে বলতে মাহির নজর যায় আদিরের দিকে। আদিরা মাথা নিচু করে বসে আছে। মাহি আদিরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, কি রে, তুই এরকম মাথা নিচু করে বসে আছিস কেন? চমকে উঠে আদিরা আমতা আমতা করে দ্রুত বলে ওঠে, এমনি। এমনি মাথা নিচু করে বসে থাকলে হবে? সামনের দিকে দেখ, আমার দাভাইকে আজকে হিরো টাইপ নেতা লাগছে। আদিরা এক পলক তাকায়, অতঃপর দ্রুত নজর নিচু করে ফেলে, কারণ মার্শাদের অবিচ্ছিন্ন দৃষ্টি যে তার দিকেই নিবদ্ধ। অনুষ্ঠানের শেষে মার্শাদ ও তার বন্ধুরা স্টেজ থেকে নামছে। তখন সামিরা মার্শাদের দিকে এগিয়ে যায় তাকে অভিনন্দন জানাতে, কিন্তু মার্শাদ সামিরাকে এক প্রকার ইগনোর করে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। এতে সামিরা অবাক হয়। অতঃপর মার্শাদের যাওয়ার পানে চেয়ে আদিরাকে মাহেদের সাথে দেখতে পায়, আর মার্শাদ সেদিকেই যাচ্ছে। আদিরাকেও আকাশি রঙের শাড়িতে দেখে সামিরার রাগ হতে শুরু করে। তখন পাশ থেকে সামিরার বান্ধবী সামিরাকে বলে, আদিরাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না সামিরা? তা শুনে সামিরার রাগ ক্রমশ বাড়তে থাকে। ফুঁসছে সে। তারপর সামিরার বান্ধবী আবার বলে ওঠে, মার্শাদ ভাইয়া তো ওই দিকেই যাচ্ছে, তবে কি ওদের মধ্যে? কথা শেষ করতে পারলো না মেয়েটা। সামিরা চিৎকার করে ধমক দিয়ে ওঠে, চুপ, আর একবার মুখ দিয়ে উল্টোপাল্টা কিছু বের হলে দেখিস। রাগের মাত্রা অতিক্রম করছে সামিরার। তার মনের ভেতর রাগ যেন উত্তপ্ত লাভার ন্যায় ফুটতে শুরু করেছে। অতঃপর সে গটগটিয়ে স্থান ত্যাগ করে মার্শাদ মাহিদের কাছে গিয়ে মাহিকে বলে, তোকে আহনা ফ্ল্যাটে পৌঁছে দিবে, ওর সাথে চলে যা। হঠাৎ করে নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে অবাক হয় মাহি। অতঃপর প্রশ্ন করে, কেন দাভাই, আমি এখন যাব না তো? মার্শাদ এবার রাগান্বিত দৃষ্টিতে মাহির দিকে তাকায়। মাহি তৎক্ষণাৎ ভড়কে যায়। মার্শাদ বলে, যা বলেছি তা কর, এখানে এখন সেফ না। মাহিও আর কথা বাড়ায় না। মাথা নাড়িয়ে কিছুটা দূরে দাঁড়ানো আহনাফের দিকে হাঁটা ধরে। মাহির সাথে সাথে আদিরাও যেতে নিলে মার্শাদ ওর হাত টেনে ধরে। সঙ্গে সঙ্গে আদিরার হৃৎপিণ্ডের গতি যেন তেজ হয়ে গেল। শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল তার। মার্শাদ আদিরাকে বলে, তুমি আমার সাথে এসো,
আমি তোমাকে তোমার হোস্টেলে পৌঁছে দিব। আদিরা জবাব দিতে চেয়েও পারছে না। তার মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর রুদ্ধ করে রেখেছে। গলা দিয়ে সামান্য না শব্দটাও বেরোচ্ছে না। সাবিহা ও রিন্তি একটু আগেই মার্শাদের রাগান্বিত চোখ ও কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল। এখন দুজনেই মিটিমিটি হাসছে। মাহি আহনাফের পাশে গিয়ে দাঁড়িয়ে মার্শাদ ও আদিরার দিকে তাকিয়ে আহনাফকে ফিসফিস করে বলে, আপনি বলেছিলেন দুজনকে দিয়ে কনফেস করাতে হবে, দেখুন। আহনাফ কিঞ্চিত অবাক হয়, ফের শুধায়, মানে? আরে বোকা ছেলে। কথাটা বলে মাহি আহনাফের দিকে তাকালে দেখে আহনাফ তার দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। মাহিও একইভাবে দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি? কিছু না। তুমি কনফেসের ব্যাপারে বলছিলে? আপনি তো কালকে রাতে আমাকে কল করে বললেন দা ভাই আদুকে মনে মনে ভালোবাসে, শুধু মুখে স্বীকার করতে চায় না। আর আদিরা দা ভাইকে এমনভাবে ভয় পায়, কিন্তু আপনাদের আর কাউকে তেমন ভয় পায় না। তার মানে ওর মনেও কিছু তো আছে। হ্যাঁ, বলেছিলাম। এই জন্যই আমি সাবিহা ও রিন্তি মিলে আজকে শাড়ি পরার প্ল্যানটা বানিয়েছি। আর দেখুন, বেছে বেছে আদিরাকে আকাশি রঙের শাড়িটাই পরিয়েছি, দা ভাইয়ের ফেভারিট রং। আর জানেন আদিরা দা ভাইকে দেখে কি লজ্জাই না পাচ্ছিল। মাহি বেশ উৎফুল্ল চিত্তে কথাগুলো বলল। তারপর আবার মার্শাদ ও আদিরার দিকে তাকায়। তখন আহনাফ হুট করে বলে বসলো, আর তুমি আমাকে দেখে লজ্জা পাবে, দূরে থাক, ঝগড়া করে কুল পাও না। মাহি তৎক্ষণাৎ আহনাফের দিকে ফিরল, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি বললেন? কিছু না, চলো। তারপর আহনাফ মায়ের হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে যাচ্ছে। আদিরাকে নীরব দেখে মার্শাদ বলে, আমি বাইক আনতে যাচ্ছি, তুমি এখানেই থাকবে। তারপর আদিরা মাথা হ্যাঁ বোধক নাড়ালে মার্শাদ নিজের বাইক আনতে যায়। মার্শাদ যেতেই আদিরার গলার কাছে হাত দিয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল, যেন মনে হচ্ছিল প্রায় অনেকক্ষণ যাবৎ সে নিঃশ্বাস আটকে রেখেছিল। অতঃপর মার্শাদ আসার আগেই দ্রুত এখান থেকে চলে যেতে চাইল। সেই চিন্তা মোতাবেক পা বাড়ালে রিন্তি ও সাবিহা এসে আদিরার হাত ধরে বসে। সাবিহা বলে, কি রে, কোথায় যাচ্ছিস? মার্শাদ ভাইয়া না তোকে এখানে দাঁড়াতে বলছে? দেখ সাবু, ছাড় আমাকে, আমার ভালো লাগছে না, শরীর খারাপ করছে, তোরাও আয়। রিন্তি বলে, না না, আমরা এখন যাব না, আমাদের হোস্টেল তো কাছেই, আর তুইও এখন যাবি না, ভাইয়া কিন্তু রাগ করবেন। আদিরা অসহায়ের স্বরে বলে, প্লিজ রিন্তু, এমন করিস না, আমার দিকটাও একটু বোঝার চেষ্টা কর। আমি ওনার সাথে বাইকে উঠতে পারবো না। কেন পারবি না? জানি না, পারবো না আমি। অতঃপর আদিরা ওদের হাত ছাড়িয়ে হাঁটা ধরে। রিন্তি ও সাবিহা ওকে পেছন থেকে কয়েকবার ডেকেও ব্যর্থ হয়। রিন্তি সাবিহাকে বলে, আদু যে চলে গেল, মার্শাদ ভাইয়া এসে আমাদের উপর রাগ ঝাড়লে? আমি জানি না, আমি আর এখানে দাঁড়াবো না, প্লিজ চল। তারপর সাবিহা রিন্তির হাত ধরে ক্যাম্পাস থেকে যেদিক দিয়ে হোস্টেলে তাড়াতাড়ি হয় সেদিকে হাঁটা ধরে। মার্শাদ বাইক নিয়ে এসে দেখে আদিরা ও তার বান্ধবীরা কেউ সেখানে নেই। তা দেখে মার্শাদের রাগ উঠে যায়। সে বাইকে ঘুষি দিয়ে নিজেকে বলে, ও যে একটা ঘাটতেরা মেয়ে, সেটা কেন ভুলে যাই। তখন মৃদুল, রিহান ও রবিন হাসতে হাসতে মার্শাদের কাছে আসে। রিহান বলে, এই পাখিরে তুমি খাঁচায় কেমনে পড়বা মামা? কথাটা শুনে মার্শাদ কটমট দৃষ্টিতে রিহানের দিকে তাকায়, তারপর বলে, তোর এই ধরনের কথা বন্ধ কর, মার খাবি কিন্তু। মার অনেকদিন খাই না। রবিন হতবাক হয়ে রিহানের দিকে তাকায়, আর মৃদুল রিহানের কাঁধের ভর দিয়ে হাসতে হাসতে প্রায় বসে পড়ছে অবস্থা। মার্শাদ যখন বাইক থেকে নেমে রিহানকে ধাওয়া করবে তখনই রিহান ছুটে পালায় আর বলতে থাকে, তোর পাখি বেশি দূর যাইতে পারে নাই, বরাবর রাস্তা দিয়ে গেলেই পাবি, নে তোর উপকার করে দিলাম। মার্শাদ তারপর বাইক স্টার্ট দিয়ে বরাবর রাস্তা দিয়ে যেতে থাকে। ভার্সিটির গেট দিয়ে বের হতেই দেখা যায় একদল বাহিরে ছেলে ভার্সিটির কয়েকটা ছেলের ওপর লাঠি চার্জ করছে। মেয়ে স্টুডেন্টরা তাড়াহুড়ো করে রিক্সা নিয়ে চলে যাচ্ছে। মার্শাদ বলে ওঠে, শিট, এত দ্রুত এরা শুরু করে দিয়েছে, পুলিশ এখনো আসছে না কেন? বাইক থামিয়ে ফোন বের করে মার্শাদ পুলিশের কাছে কল করতে উদ্যত হয়। যদিও সে অনুষ্ঠান চলাকালীনই কিছু স্টুডেন্টের হালচাল লক্ষ্য করে মৃদুলকে বলেছিল পুলিশের কাছে খবর দিতে। বলা বাহুল্য যে ওসব স্টুডেন্টরা সাগরকে ভিপি হিসেবে চেয়েছিল। মার্শাদ পুলিশের কাছে কল দিতে দিতেই দেখতে পায় পুলিশের গাড়ির শব্দ হচ্ছে।
মানে পুলিশ এসে পড়েছে। তাই মার্শাদ আর কল করে না, বাইক স্টার্ট দিয়ে আদিরাকে খুঁজতে যায়। আদিরা একটা মোটা গাছের আড়ালে কোনো রকম লুকিয়ে আছে। সে মেইন গেটের কাছে আসার পরেই এই মারামারি লেগেছে, তাই মেইন গেট থেকে বেরোতে পারেনি। মার্শাদ বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট ছাড়িয়ে যেতে নিয়ে বেখেয়ালিতে আশেপাশে নজরদারি রাখার সময় হুট করে তার মনে হয় সে কিছু দেখেছে। তারপর বাইক থামিয়ে পেছনে ঘুরে দেখে, সেদিকে চেয়ে দেখে শাড়ির আঁচলের অংশ দেখা যাচ্ছে। মার্শাদের সন্দেহ হয় হয়তো আদিরা এইখানে, কারণ আদিরার শাড়ির রঙের সাথে এই আঁচলের রংটাও মিলে গেছে। অতঃপর মার্শাদ বাইক সাইড করে বাইক থেকে নেমে অবস্থা বুঝে ওই গাছটার কাছে যায়। পুলিশ এসে লাঠিচার্জ করে বহিরাগতদের তাড়ানোর প্রচেষ্টা করছে। মার্শাদ দ্রুত সেই গাছটার কাছে গিয়ে দেখতে পায় আদিরা ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। মার্শাদ আদিরার পেছন গিয়ে দাঁড়ায়। তারপর মার্শাদ আদিরার মাথায় হাত রাখতেই থমকে যায় আদিরা। এতক্ষণ যাবৎ সে ভয়ে আতঙ্কে নিজেকে শক্ত করে বসেছিল, কিন্তু এখন মাথা ঘুরছে তার। ধীরে ধীরে মাথা ঘোরানোর আগেই একটা বিকট শব্দ হয়। এবার আর নিজের সাহস ধরে রাখতে পারল না সে। চিৎকার করে উঠতেই একটা হাত তার মুখ চেপে ধরে টান দিয়ে গাছের অন্য পাশের আড়ালে নিয়ে যায়। এদিকে হঠাৎ আকস্মিক কাণ্ডে আদিরা আরো বেশি ভয় পেয়ে ঘাবড়ে যায়। ব্যক্তিটার চেহারা দেখেনি, ইতিমধ্যে তার শরীরে আর বল নেই। সে লোকটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিবে সশরীরে, পাশাপাশি মস্তিষ্ক ও কেমন কাজ করছে না, চোখ নিভু নিভু হয়ে আসছে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর কানে আসে তার। তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম ওখানে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। তবে আমার কথার মূল্য না দিয়ে চলে এলে কেন? কণ্ঠস্বরটা কিছুটা পরিচিত লাগাতেই আদিরার মস্তিষ্ক থেকে চাপা আতঙ্ক কমতে শুরু করে, কিন্তু সে প্রত্যুত্তর করার মতো অবস্থায় নেই। তার এই ক্ষুদ্র জীবনের এই প্রথমবার এরকম মারামারি নিজের চোখের সামনে দেখেছে। কতটা আতঙ্ক ও ভয়ে সে আছে তা সে মুখে বলেও প্রকাশ করতে পারবে না। তার ফোনটাও এখানে এসে লুকানোর সময় হড়বড়িতে কোথাও পড়ে গেছে। আদিরার থেকে কোনো জবাব না পেয়ে মার্শাদ আদিরার মুখ থেকে হাত সরিয়ে তাকে নিজের দিকে ঘোরায়। তারপর ফের প্রশ্ন করে, আমার কথা অমান্য করে এখানে কেন এসেছো? বলেছিলাম না ওখানে দাঁড়াও, তাহলে দাঁড়ালে না কেন? কি হলো, জবাব দাও। তৎক্ষণাৎ আদিরা নিজের শরীরের ভার বইতে অসমর্থ হয়ে পড়ল। নেভু নেভু আখি জোড়াও আর নিজের অক্ষি পল্লবের ভার নিতে পারছে না। আচমকা হেলে পড়ল আদিরা। আদিরার অবস্থা দেখে মার্শাদ চৌকিতে ওকে ধরে ফেলে। তারপর আদিরার গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকতে থাকে। আদিরার কোনো সাড়া শব্দ না পেয়ে ওকে আস্তে ধীরে গাছের গুড়ির কাছে বসায়। তারপর আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিভাবে আদিরাকে এখান থেকে নিয়ে যাবে সেই চিন্তা তার। আহনাফ মাহিকে নিয়ে মাহিদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের কাছে এসে বাইক থামায়। তারপর একটু আগে আসা ফোনের নোটিফিকেশন দেখে ফোনটা পকেট থেকে বের করে। মাহি বাইক থেকে নেমে জিজ্ঞাসা করে, আপনি এখন কই যাবেন? আহনাফ জবাব দেয় না। সে খুব মনোযোগ দিয়ে ফোনে দেখছে। তা দেখে মাহিও কৌতূহল হয়ে আহনাফের ফোনের দিকে ঝুঁকে। আহনাফ তৎক্ষণাৎ ফোনের স্ক্রিন অফ করে তাড়াহুড়ো করে মাহিকে বলে, তুমি বাসার ভেতরে চলে যাও, আমাকে এখনই যেতে হবে। মাহির কিছুটা সন্দেহ হয়। মাহি পাল্টা প্রশ্ন করে, কি হয়েছে? আর ভার্সিটিতে কি হয়েছে? কার মেসেজ ছিল? কি বলছিল? আহনাফ মাহিকে জানাতে চাইল না। সে বলল, কিছু হয়নি, তুমি বাসার ভেতরে যাও, আমার একটা কাজ আছে। আহনাফ বাইক স্টার্ট দিতে নিলে মাহি ঝটপট বাইকের চাবি খুলে নেয়। বোকা বনে যায় আহনাফ। মাহি বলে, আপনি আমাকে না বলে যেতে পারবেন না। কি হয়েছে বলুন। আহনাফ শান্ত স্বরে বলে, প্লিজ মাহি, চাবিটা দাও, আমার আর্জেন্ট যেতে হবে। হ্যাঁ যাবেন তো, কিন্তু আমাকে বলে যাবেন। আপনারা দুই বন্ধু আমাকে শুধু টেনশনে রাখেন। দাঁড়ান, আমি দাভাইকেও কল করি। মাহি নিজের ব্যাগ থেকে ফোন বের করার সময় আহনাফ মাহির হাত থেকে চাবিটা ছিনিয়ে নেয়। মাহি চমকে আহনাফের দিকে তাকালে আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলে, তোমাকে বলবো, কিন্তু এখন না, এখন সব ব্যাখ্যা করার সময় না। অতঃপর আহনাফ বাইক নিয়ে চলে গেল। মাহি কিছু বলতেও পারে না। মার্শাদ দেখে ভার্সিটির ভেতর থেকে সাগরের বন্ধুরা হাতে লম্বা লম্বা ধারালো অস্ত্র নিয়ে আসছে। এমতো অবস্থা আরো ভয়াবহ হওয়ার পথে। কিভাবে সে আদিরাকে এখান থেকে সরিয়ে নেবে তা চিন্তা করছে। মার্শাদ মৃদুলকে কল করলো। মোটা লাঠি কতগুলো নিয়ে আয়, আর সোহান হৃদয়দেরও নিয়ে আয়। সাগরের দল ধারালো অস্ত্র নিয়ে নামছে।
অবস্থা বেশ বেগতিক। সুমি মৌমিদের যে আসতে বলবে, এসে আদিরাকে নিয়ে যেতে বলবে, সেটাও সম্ভব না। হোস্টেল এখান থেকে বেশ দূরে, তাই ওদেরকে বিপদে ফেলতে ইচ্ছে করলো না মার্শাদের। এখন আদিরার জ্ঞান ফেরাতে হবে। উপায়ন্তর না পেয়ে মার্শাদ আদিরার ব্যাগ চেক করলো। সেখানে পানির বোতল তো পেলো, কিন্তু তাতে অল্প পানি আছে। মার্শাদ দ্রুত বোতল খুলে হাতে সামান্য পানি নিয়ে আদিরা মুখমণ্ডলে ছিটা দেয়। তারপর কয়েকবার আলতো থাপ্পড় দিয়ে আদিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এতে সে সফলও হয়। পিটপিট করে নয়নজোড়া খুলতে শুরু করে আদিরা। তা দেখে মার্শাদের মুখে খানিক স্বস্তির হাসি ফুটে ওঠে। মার্শাদ আদিরাকে বলে, আদিরাকে ভার্সিটির ছাত্রী হোস্টেলের কাছে দিয়ে এসেছে মার্শাদ। এরপর প্রায় 2 ঘন্টা দেড়েক পর ভার্সিটির পরিবেশ স্বাভাবিক হয়েছে। পুলিশ সাগর সহ আরো কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে। আহনাফ, মৃদুল ও রবিন হাতে পায়ে চোট পেয়েছে। রবিন মাথাতেও বাড়ি খেয়েছে। রবিন কাতর স্বরে বলছে, আমার মাথা কি ফেটে গেছে দোস্ত? আমি কি মরে যাব? রাফিন সেখানে রক্ত জমাট হয়ে থাকা স্থানটা দেখছে আর চিন্তা করছে, যদি এখন রবিনকে বলে মাথা একটু ফেটেছে তাহলে বেচারা আরও ভয় পাবে। নার্সরা অন্যান্য ছাত্রদের ফার্স্ট এড করাতে ব্যস্ত থাকায় রাফিন রবিনের ক্ষতস্থান দেখছে। তাছাড়া ছুরির আঘাতে হাতও কেটেছে, তবে সেটা তেমন গভীর না। আহনাফ ও মৃদুলের হাতও কেটেছে, পায়ে বাড়িও খেয়েছে। মার্শাদ ও রাফিন পিঠেও পায়ে বাড়ি খেয়েছে, তাই দুজনে বাকি 3 জনের তুলনায় ভালো আছে। একটু পর 2 জন নার্স এসে ওদেরকে ড্রেসিং করাতে নিয়ে যায়। রাফিন মার্শাদের কাছে খোঁড়াতে খোঁড়াতে এসে বলে, দোস্ত, আমার মনে হয় পিঠে এক্সরে করতে হবে। কেন? কেন মানে, নীলের বাচ্চায় কি আমারে আসতে বাড়ি দিছে? আমি তো রবিনের মাথায় ইটের বাড়ি লাগানোর পরে ওরে ধরতে নিজের লাঠি ফালাইয়া দিয়া দৌড় দিছিলাম। তখন শালাই আমারে পেছন থেকে এত জোরে ঘাড়ে পিঠে বাড়ি দিছে, আর একটুর জন্য মাথায় লাগে নাই। তুই যদি ওই সময় না আসতিস তাহলে আমার মাথায় ওই নীলের বাচ্চায় বাড়ি দিত। আচ্ছা করিস, ওদের ড্রেসিং করিয়ে ঠিক মতো হোস্টেলে দিয়ে এসে তোকে হসপিটালে নিয়ে যাব। রাফিন হালকাভাবে মাথা নাড়ে। তারপর হুট করে তার কিছু মনে পড়াতে সে প্রশ্ন ছুড়ে, এই, তুই আদিরার কোনো খোঁজ নিছিস? মার্শাদেরও এবার মনে পড়ে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ফোন অফ। বিরক্তিতে বলে ওঠে, শিট, চার্জ যে কম ছিল, মাথাতেই নেই। এই তোর ফোনটা দে। রাফিন তার প্যান্টের পকেটে ফোন দেখল। মার্শাদ সেখান থেকে ফোন বের করে তারপর রাফিন লক খুলে দিলে সুমিকে কল করে। সুমিও যেন ফোনের অপেক্ষায় ছিল। সে রিসিভ করেই বলে উঠল, তোরা ঠিক আছিস রাফিন? কই এখন তোরা? সুমির উৎকণ্ঠিত কণ্ঠস্বর মৃদু হাসল মার্শাদ। তারপর বলল, আমি মার্শাদ, আমরা ঠিক আছি। সবার কিছুটা চোট লেগেছে, এখন মেডিকেল সেন্টারে আছি। রবিনের বোধহয় মাথা সামান্য ফেটেছে। সুমি আটকে উঠে, কি বলিস? এখন কি অবস্থা ওর? ছেলেটা এমনিই ভীতু। সুমির কথা শুনে পাশ থেকে মমি, রাত্রি ও উৎকণ্ঠা প্রকাশ করছে। মার্শাদ জবাব দেয়, দোয়া কর, বেশি লাগেনি, তবে ও অনেক ভয় পেয়েছে। মমি বলে ওঠে, আমরা আসি ওখানে? না, দরকার নেই, পরে ঝামেলায় পড়লে। তোরা বরং আজ হোস্টেল থেকে বের হোস না। আচ্ছা, তোমরাও সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। তারপর মার্শাদের দৃষ্টি রাফিনের দিকে যেতেই দেখে রাফিন হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে আছে। অতঃপর মার্শাদ খানিক ইতস্তত করে সুমিকে জিজ্ঞাসা করে, আচ্ছা শোন না। হ্যাঁ বল। আদিরাকে বল আমি একটু পরে এসে ওকে ওর হোস্টেলে পৌঁছে দিব। মার্শাদের কথা শুনে রাত্রি বলে ওঠে, কিন্তু ও তো চলে গেছে। মার্শাদ কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। সে মেয়েটাকে বারবার বলে এসেছিল ও যেন মার্শাদকে না জানিয়ে হোস্টেল থেকে না বের হয়। মার্শাদ এসেই ওকে নিয়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা। ছোট করে নিঃশ্বাস ছেড়ে মার্শাদ বলে, ও কখন গেল? এই তো মিনিট 20 হলো। আমরা বলেছিলাম তোর জন্য অপেক্ষা করতে, তুই এসে নিয়ে যাবি, কিন্তু শুনলো না। বললো রাস্তায় যেতে যেতে তোকে ফোন করে বলে দিবে। তোকে বলেনি তাই না? মার্শাদ আর প্রশ্নের জবাব দিল না। কথা শেষ করতে বলে, হয়তো কল করেছে, আমার ফোনের চার্জ শেষ। আচ্ছা তোরা সাবধানে থাক, রাখি এখন। তারপর মার্শাদ কল কেটে রাফিনের ফোন ফিরিয়ে দিল। তারপর চুপ করে রাফিনের পাশে বসে পড়ল। রাফিন মার্শাদের নীরবতার কারণ বুঝল, তাই বিষয়টাকে হালকা করতে বলল, নিজেই তো বলি ফোনের চার্জ শেষ, তাহলে আবার এমন গুমট ভাব নিয়ে বসে রইলি কেন?
মার্শাদ জবাব দেয়, কিছু না, বাদ দে। ওদের ড্রেসিং হলে তোকে নিয়ত এক্স রে করাতে যেতে হবে। রাফিন আর ওকে ঘাটাতে চাইল না। কিছুক্ষণ পর আহনাফ, মৃদুল ও রবিন আসে। তারপর মার্শাদ ও রাফিন ওদেরকে হোস্টেলে নিয়ে যায়। ওদেরকে হোস্টেলে রেখে মার্শাদ রাফিনকে নিয়ে হসপিটালে যায়। আদিরা ভার্সিটির পরিবেশ খানিক স্বাভাবিক হতেই তার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে বলে বের হয়ে গিয়েছিল। কাল তার স্টুডেন্টের পরীক্ষা বলে আজকে দ্বিতীয়বারের মতো পড়াতে যাচ্ছে। শাড়ি পরার কারণে সে রিকশায় উঠেছে। হুট করে রাস্তায় রিকশার সামনে একটা বাইক এসে থামে। রিকশা চালক তড়িঘড়ি করে রিকশা থামাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আদিরা তো রিকশা থেকে পড়েই যেতে নিয়েছিল, কিন্তু নিজেকে সামলে বাইকের নিয়ে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। হেলমেটের কারণে মুখ দেখা যাচ্ছে না, পরনে সাদা কালো চেক টি শার্ট ও টাইট জিন্স। লোকটা বাইক থেকে নেমে এসে রিকশার সামনে দাঁড়ায়। রিকশা চালক লোকটির সাথে তর্ক করতে চাইলে লোকটি বলে ওঠে, তোর লগে আমার কোনো সমস্যা নাই, আমি তো এই ফুলকড়িরে দেখতে আইছি। কথাটি শুনে আদিরা ঘাবড়ে যায়। কে এই লোকটি তা সে বুঝতে পারছে না। ভয়ে রিকশার হুড শক্ত করে ধরে বসে আছে। লোকটি আদিরার কাছে এগিয়ে এসে রিকশার হুডে হাত রেখে কালো হেলমেটের সামনের গ্লাস উঠায়। তৎক্ষণাৎ লোকটির চেহারা দেখে আদিরা আরো ঘাবড়ে যায়। ঘামতে শুরু করে সে। লোকটা তার হলুদ দাঁতগুলো কেলিয়ে বলে ওঠে, কেমন আছো ফুলকলি? কতদিন পর তোমার দেখলাম, আর দেখলামও তাও পরিবেশে। আহা, চক্ষু আমার জুড়াই গেল। আদিরা দেলোয়ারকে দেখেও তার কথা শুনে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক দুপুর সময় হওয়ায় রাস্তাটা নির্জন। এই রোডটা যদিও সবসময় নির্জনই থাকে। আদিরা সবসময় সকালেই এদিকে আসে। আদিরা রাস্তার আশেপাশে অস্থির হয়ে তাকাচ্ছে। তা দেখে দেলোয়ার বলে, আমার তুমি এত ডরাও কেন? তোমার ওই আশিকরে দিয়া হুদাই আমার মায়ের খাওয়াইলা না? কামটা কি ভালা করছিলা? তোমার আশিকে আমারে তো চিনে না। তোমারে আমার খুব মনে ধরছে বইলাই তোমার লগে খারাপ কিছু করতেছি না। নাইলে থাক, আর ডরায়ও না। কই যাইতেছিলা? যাও, তোমার ওই আশিকের লগে যেন তোমার আমি ঘোরাঘুরি করতে না দেখি। হ্যাঁ? আদিরা শুকনো ঢোক গিলে তার গলা শুকিয়ে আসছে। দেলোয়ার আদিরার জবাব চেয়ে আবার কিছুটা ধমকের সুরে বলে ওঠে, কি উত্তর দাও না কেন? আদিরা চমকে কেঁপে ওঠে। দ্রুত হ্যাঁ বোধক মাথা নেড়ে তারপর দেলোয়ার খুশি হয়ে আদিরার দিকে হাত বাড়াতে চাইলে আদিরার সিটকে অপর পাশের হুডের সাথে লেপ্টে যাওয়ার চেষ্টা করে। দেলোয়ার তা দেখে বিশ্রী হেসে বলে, যাও এখন, আবার দেখা হইব। তারপর দেলোয়ার তার বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করে উল্টো দিকে ঘুরে চলে যেতে যেতে আদিরার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বিশ্রীভাবে হেসে বলে চলে যায়। দেলোয়ার যাওয়ার পর রিক্সা চালক এসে বলে, আফা আপনি ডরায়েন নাই, এইগুলোরে আমি চিনি। মাস্তান এগুলা রাতে নিশা পানি খাইয়া টাল হইয়া থাকে, আবার কোন রাতে চুরিও করে। পুলিশের গোতানিও কম খায় নাই, তাও শরম হয় না। রিক্সা চালকটি যত যাই বলুক আদিরা ভীষণ আতঙ্কে আছে। সামনে তার জন্য কি অপেক্ষা করছে তা ভাবতেও তার দম বন্ধকর লাগছে। মার্শাদ রাফিনকে হসপিটালে এক্স রে করাতে নিয়ে যাওয়ার সময় রাফিনের থেকে ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংকটাও নিয়েছিল। এরপর রাফিনকে এক্স রে করিয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে মার্শাদ আদিরার নাম্বারে কল করে, কিন্তু আদিরা কল তোলে না। তারপর সে ফের দ্বিতীয়বারও কল করে। এবার আদিরা কল কেটে দেয়। এখন এই মুহূর্তে মার্শাদের রাগ হচ্ছে আদিরার উপর, কিন্তু রাগ করে থাকলে তো খবর জানতে পারবে না, তাই সে মাহিকে কল করে। কল রিসিভ করে মাহি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস শুরু করে, তুই ঠিক আছিস তো দা ভাই? কোথায় তুই? তোকে কতবার কল করলাম, তোর ফোন বন্ধ বলছিল। তারপর আহনাফ ভাইকে কল করলাম, সেও কল তুলছেন না। আমি ঠিক আছি মাহি, তুই চিন্তা করিস না। টুকটাক লেগেছে আমাদের, তবে সেরে যাবে। শোন, তোকে যে কারণে কল করেছি, তুই তোর বান্ধবীকে কল করে জিজ্ঞাসা কর সে সেফলি হোস্টেলে পৌঁছেছে কিনা। মাহি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তরে বলে, কেন? তুই কল কর। আর তুই না ওকে হোস্টেলে পৌঁছে দিবি বলেছিলি? মার্শাদ ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলে, বলেছিলাম তো, কিন্তু তোর বান্ধবীকে আমার কথা শোনে আমি আসতে আসতেই সে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তারপর পথে গন্ডগোল দেখে একটা গাছের আড়ালে লুকিয়েছিল, আমি দেখেছিলাম সেটা। তারপর তাকে সুমি মৌমিদের কাছে রেখে এসেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলে
ওকে হোস্টেলে পৌঁছে দিব, কিন্তু তোর বান্ধবী সেখান থেকে চলে গেছে। এখন আমি কল করছি, কল ধরছে না। মার্শাদের বলা কথাগুলো শুনে মাহির কিছুটা হাসিও পায়, কিন্তু এখন যদি শব্দ করে হাসে তবে তার ভাইয়ের থেকে মার একটাও মাটিতে পড়বে না। কোনো মতে হাসি চেপে রেখে মাহি বলে, আচ্ছা দা ভাই, আমি ওকে কল করে জিজ্ঞেস করছি, তারপর তোকে জানাচ্ছি। তুই চিন্তা করিস না তো, এরকম হয়, মেয়েরা সবাইকে পাত্তা দিতে চায় না। মানে? মার্শাদের তীক্ষ্ণ কণ্ঠ। মাহি মুখ চেপে ফের হাসি সংযুক্ত রেখে বলে, মানেটা হচ্ছে বাক্যেও বিড়াল হতে হয় দা ভাই। মার্শাদ বিরক্ত হয়। সে বলে, বেশি বেড়ে যাচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা, ফোন রাখি, আদুকে জিজ্ঞেস করে তারপর তোকে জানাচ্ছি। এরপর মাহি কল কেটে কিছুক্ষণ হেসে আদিরাকে কল করে। মাহি প্রথম কলেই আদিরার কল রিসিভ করে। মাহি শুধায়, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।